ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান বিরোধী দলের। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ঢাকা বেইজিং 15 দফা যৌথ ঘোষণা, দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা। লাভবান হবে বাংলাদেশ, ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখার পরামর্শ বিশ্লেষকের। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে এই মুহূর্তে যদি আমরা যোগ দিই, আমাদের উপকৃত হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমাদেরকে নিজেরা উই হ্যাভ টু ব্যালেন্স। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাত আরা জশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নকআউটে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে, স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়। দেম্বেলের হ্যাট্রিকে নরওয়েকে গুঁড়িয়ে দিল ফ্রান্স। সকালে আর্জেন্টিনার সামনে জর্ডান। বিমান নামে গ্রাহকের 1000 কোটি টাকা আত্মসাৎ। ফার ইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের 8 মামলার তদন্ত প্রায় শেষ। নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও, শাস্তির তাগিদ। ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। কাটাবনে আল বারাকা টাওয়ারে আগুনে 2 জনের মৃত্যু। নিয়ম ভেঙে আবাসিক ভবনে অফিস ভাড়া, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা ফায়ার সার্ভিসের। এবং ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, কার্গো জাহাজ ড্রোন আঘাতের প্রতিশোধ। মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের। যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন দাবি ট্রাম্পের। দেশের স্বার্থ রক্ষা করে চীন ও মালয়েশিয়া সফরে সবকিছু হয়েছে। সফরের সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব কণ্ঠ ভোটে পাশ হয়। এ সময় স্বচ্ছতা নিশ্চিতে বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। মালয়েশিয়া ও চীনে 6 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরের দিনই বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া ও মোনাজাত শেষে যোগ দেন সংসদের বাজেট অধিবেশনে। জনগণের জন্য রাষ্ট্রীয় সফরে সমর্থন দেয় ধন্যবাদ জানান বিরোধী দলকে। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই 2 দেশের সঙ্গে সমঝোতা ও চুক্তি হয়েছে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। এর আগে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে মাইল ফলক বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। কম্প্রোমাইজ করব না। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে আমার ইন্টারেস্টে, আমার দেশের ইন্টারেস্টে, আমার জনগণের ইন্টারেস্টে কাজে লাগানোর জন্য আমরা মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। পরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতিতে পাশ হয়। সরকারের ইতিবাচক বিষয়ে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বিদেশের সঙ্গে করা সমঝোতা ও চুক্তি সংসদে তুলে ধরার আহ্বান জানান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু
18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এই সফরের মাধ্যমে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুনত্ব ছাড়াও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সংহত হবে বলে উল্লেখ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে 15 দফা যৌথ ঘোষণা ঢাকা বেজিং সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন কূটনীতিক ও বিশ্লেষকরা। তাদের মতে সফরে শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে ভূ রাজনীতির অঙ্ক মিলিয়ে পররাষ্ট্রনীতির ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। হাসান ওয়ালির প্রতিবেদন। 5 দিনের চীন সফরে পররাষ্ট্রনীতির নতুন যাত্রায় বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে যুক্ত হয়েছে নতুন সমঝোতা চুক্তি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে চীনের গ্লোবাল ইনিশিয়েটিভসে সম্মতি জানানো। বর্তমান বৈশ্বিক ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা এবং একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক 4 উদ্যোগের ঘোষণা দেয় চীন। এই উদ্যোগগুলোর মাধ্যমে উন্নয়নশীল বিশ্বকে পাশে নিয়ে শক্তি সঞ্চয় করাই লক্ষ্য চীনের, যাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানালো বাংলাদেশ। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেও সম্মতি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে লাভবান হবে বাংলাদেশ। 30 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের কথা যদি আমরা সত্যি ভেবে থাকি, আমি মনে করি এর মধ্যে আমাদের আসলে ফায়দা আছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভটার সুবিধা হলো এটাই, খুব সুনির্দিষ্ট এমন সমস্ত প্রকল্প এখানে ফিন্যান্স করা হয় যে প্রকল্পগুলো সাস্টেনেবল ইন নেচার, এবং যেটা হলো যে এই যে জাতিসংঘের যে এসডিজি যেটি আছে যে 2030-এর মধ্যে আমাদের অর্জন করার কথা, তার সাথে ইন অ্যালাইনমেন্ট উইথ দ্যাট এগুলো করা হয়েছে। দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য অন্য দেশের ওপর নির্ভর না হওয়ার পরিবর্তে শক্তি অর্জন করার তাগিদ সাবেক এই রাষ্ট্রদূতের। তার মতে নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পররাষ্ট্রনীতি ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। নিজেকে স্ট্রেনদেন করতে হলে আমাকে ভেতর থেকে স্ট্রেনদেন করতে হবে। অবশ্যই আমাদের লক্ষণ থাকবে যে আমাদের নিজেদের স্বার্থে আমরা কিভাবে এই সম্পর্কগুলো বাড়িয়ে যাব। উই হ্যাভ টু ব্যালেন্স কোনটা কিভাবে করব যে ওয়ান ডাজ নট নেগেটিভলি ইম্প্যাক্ট অন দি আদার। আমাদের জন্য সবসময় উই উইল অলওয়েজ বি চ্যালেঞ্জড, যেহেতু উই আর এ স্মল নেশন। প্রধানমন্ত্রীর সফরকালে উন্নয়ন, মানব সম্পদ সহযোগিতা, কৃষি, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং মিডিয়া সহযোগিতা সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস এসেছে চীনের পক্ষ থেকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করবে। বাংলাদেশও নিজ স্বার্থ বজায় রেখে তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাজধানীর মিরপুরে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রীর মর্যাদা দেয়ায় বাংলাদেশে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি করবে না, বরং বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। মালয়েশিয়া এবং চায়না দুই ক্ষেত্রেই বাংলাদেশ সরকার এবং ওই দুইটা সরকার তারা একসাথে কাজ করবে, তারা সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফরেন পলিসি ঠিক করবে। সে কাজ প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে। ভারতের সরকার বাংলাদেশের সাথে আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। 2 বছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। 2-1 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এবার মালয়েশিয়া নয়, রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। সিন্ডিকেট, দুর্নীতি এড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ এজেন্সির। আর স্বচ্ছতা নিশ্চিত না হলে ফের জনশক্তি রপ্তানিতে ধাক্কা আসতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষক। সাইফুল ইসলামের রিপোর্ট। মালয়েশিয়া
মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। বরাবরই আলোচনার সামনে অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ। 2008 সালে বন্ধের পর চালু হয় 2016-তে। দুর্নীতির অভিযোগে ফের 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটি। 2021 সালের 18 ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগে যায় 3 বছর। 2022 সালের আগস্টে শুরু হয় কর্মী যাওয়া। 2024-এর 1 জুন আবারও বাংলাদেশিদের জন্য বন্ধ হয় দেশটির শ্রমবাজার। এরপর শুরু হয় দুই দেশের আলোচনার টেবিলে নানা শর্ত শিথিলের দর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়। দুই দেশের সরকারের মধ্যস্থতায় আইনি জটিলতা শেষে শ্রমিকদের জন্য দ্রুতই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বায়রা। দুই সরকার আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, যে পদ্ধতি ঠিক করবে, ডেফিনেটলি আমরা সেই পদ্ধতিতেই আমরা লোক পাঠাতে চাই। আমরা চাই যে দ্রুত গতিতে লোক যায়। সিন্ডিকেট, দুর্নীতির মতো নানা বিতর্কিত বিষয় এড়াতে এজেন্সি ও সরকারকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে বলে মনে করেন জনশক্তি রফতানিকারকরা। সরকার রিক্রুটিং এজেন্ট এবং সেক্টরের প্রতি ইতিবাচক একটা ভূমিকা নেবে। আমরা সম্মান স্বীকৃতি পাবো, তবেই তো আমরা উৎসাহিত হব। আমরা গভর্নমেন্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তাদের যে মিনিমাম চাকরি দিবে বলেছে, আমরা জনশক্তি রপ্তানি করে তার একটা বিরাট অংশ সেখানে কাউন্ট হতে পারে। আশার পালে যখন হাওয়া লাগছে, তখন অর্থনীতিবিদরা সতর্ক করছেন কর্মী পাঠানোর প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভেস্তে যেতে পারে আগামী 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে দেয়া সরকারের নির্বাচনী ইস্তেহার। সরকার যদি প্রতিশ্রুতিবদ্ধ হয় যে এমন একটা সিস্টেম চালু করবে ফলে শ্রমিকের অভিবাসন খরচ কমে আসবে, এটা কিন্তু সরকারের হাতে আমি মনে করি। এমন সম্ভাবনা শঙ্কার মধ্যেই সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আশার কথা, যেখানে কর্মী যাবে বিনা খরচে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং করে 2-1 মাসের মধ্যে সমাধানে পৌঁছানো যায়, তাহলে তো 2-1 মাসের এটা ওপেন হয়ে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান এবার মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। মালয়েশিয়ান কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ থেকে লোক যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে, সিন্ডিকেট, সেই দায়টা তো আমাদের উপরে আসে। তো আমরা এই চুক্তির এই ধারাটাকে সংশোধন করার জন্য জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে বলা হয়েছে এবং এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে 0 কস্টে আপনার যেন লোক যেতে পারে। 2024 সালে মালয়েশিয়ায় যেতে না পারা 7,873 জন কর্মীকে পাঠানোর জন্য সরকারি সংস্থা বয়োসেলকে দায়িত্ব দেওয়া হলে এখন পর্যন্ত প্রায় 3,000 যেতে পেরেছেন। বাকিদের ব্যাপারেও আলাদা সিদ্ধান্ত নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে আফ্রিকার দেশটি। এদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। 5-0 গোলে ইরাককে বিধ্বস্ত করে নকআউট পর্বের আরও কাছে পৌঁছে গেল সেনেগাল। মাত্র 5 লাখের কিছু বেশি জনসংখ্যার একটি দেশ, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়ল পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেউ খুশিতে চোখ ভেজায়, আবার অনেকে উল্লাসে মাতেন। টাকার অভাব, ভিসা জটিলতায় মাকে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে আনতে না পারা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবারও ম্যাচ জয়ের অন্যতম নায়ক। গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে 0-0 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে 2 বার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে 2-2 গোলের সমতা আনে তারা। আজ ইতিহাস গড়তে প্রয়োজন ছিল আরও একটা ড্র। সৌদির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করার সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন ভোজিনহা। কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। 50তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নকআউটে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেয়েছে কেপ ভার্দে।
এদিকে বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের, কিন্তু বাঁচা মরার সেই ম্যাচে স্পেনের সামনে দাঁড়াতেই পারল না দলটি। 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে এই জয়ে গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সাথে শেষ 32-এ পা রাখল স্পেন। 42তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নেন মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্পেনের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যে কোনো এক দল। এদিকে ইরাককে 5-0 গোলে উড়িয়ে বিশ্বকাপে শেষ 32 নিশ্চিতে দ্বারপ্রান্তে সেনেগাল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে 5 গোলের রেকর্ড গড়ল সেনেগাল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকা সেনেগালকে বিরতির পর কিছুটা ধুঁকতে হলেও 56 মিনিটের পর মাত্র 26 মিনিটের আরও 4টি গোল করে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সাদিও মানের দল। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিকে ফ্রান্সকে বড় জয় উপহার দিলেন ব্যালন ডি'র জয়ী তারকা উসমান দেম্বেলে। নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ফ্রান্স। তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ফরাসিরা। বড় পর্দায় ফ্রান্স নরওয়ে ম্যাচ দেখে প্যারিসের রাস্তায় জয় উদযাপন করেন সমর্থকরা। আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হট ফেভারিট ফ্রান্স তাদের নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে এই ম্যাচে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ফ্রান্স। প্রথমার্ধেই 3 গোল দিয়ে বসে তারা নরওয়েকে। প্রথমার্ধে 1 গোল পরিশোধ করে নরওয়ে। দ্বিতীয়ার্ধেও তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। এদিকে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়া ফরাসি ফুটবল দলের জয়ে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করেছেন ফুটবল সমর্থকরা। The good players with that, and we are very confident. Excited to see a very good players. And we have to win it this time, eventually against Argentina, to get our revenge. And anyway, it's nice to be here. গতবার না পারলেও এবার তারা কাপ নিয়ে ঘরে ফিরবে, এমনটাই প্রত্যাশা ফরাসি ফুটবল সমর্থকদের। অনেকদিন পর এত সুন্দর একটা ম্যাচ দেখলাম যে কল্পনাতীত। এতে মনে হয় যে ফ্রান্স আগামী বিশ্বকাপ আমাদের ফ্রান্সে আসতেছে। দেম্বালে যে হ্যাটট্রিক করেছে তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী এবারকার বিশ্বকাপ আমরা জিতবো। আলেলো ফ্রান্স, বিবলো ফ্রান্স। রক্ষণভাগ এবং আক্রমণভাগ মিলিয়ে বেশ শক্তিশালী এবারের ফরাসি ফুটবল দল। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তাই স্কোয়াডে আসছে অন্তত 7টি পরিবর্তন। তারপরও জয়ের লক্ষ্য স্ক্যালোনি বাহিনীর। অন্যদিকে বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে গেলেও জর্ডান অপেক্ষায় চমকের। ডালাস থেকে আরো জানাচ্ছেন এসএম ইকবাল। একেবারে নির্ভার টিম আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। তাই স্ক্যালোনি ম্যাচটাকে নিয়েছেন সাইড বেঞ্চ পরীক্ষার মঞ্চ হিসেবে। অন্তত 7 ফুটবলারের এই ম্যাচটি হতে পারে বিশ্বকাপ অভিষেক। সেন্টার ব্যাকে ওতামেন্ডিকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সেনেসি। লেফট ও রাইট ব্যাক 2 পজিশনে আসছে পরিবর্তন। মিডফিল্ড ও অ্যাটাকিং এও দেখা যাবে নতুন মুখ। এমনকি শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসিও। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব। আমার বিশ্বাস তারা ভালো করবে। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ হেরে মিশন শেষ করেছে জর্ডান। আর্জেন্টিনা ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। তাই কোনো চাপ না নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিতে মরিয়া বিশ্বকাপের নবাগত দেশটি। এটা ঠিক, আমাদের বিশ্বকাপ শেষ, তবে মিশন এখনো শেষ হয়নি। আমরা যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারি বিষয়টা দারুণ হবে, তবে কাজটা সহজ হবে না। আমাদের চেষ্টার কমতি থাকবে না। এর আগে কখনোই আর্জেন্টিনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই জর্ডানের। এই ইতিহাসের সর্বপ্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 18 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। এবং এইখানেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। তবে ভক্তদের মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা বদলি হিসেবে হলেও জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন তিনি।
AT&T স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে বেঞ্চে রেখে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুরুর একাদশে নয়, বদলি হিসেবে নামবেন এলএম10, জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। জর্ডানের ডিফেন্সিভ অ্যাপ্রোচের কথা মাথায় রেখে সাজাচ্ছেন গেম প্ল্যান। ডালাস থেকে আরো জানাচ্ছেন SM ইকবাল। দাঁড়িয়ে আছি AT&T স্টেডিয়ামের যে অফিসিয়াল প্রেস কনফারেন্স রুম, সেই প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে গেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনি। স্ক্যালোনির এই সংবাদ সম্মেলনটা নানা কারণেই আজকে বিশেষ হয়ে আছে, কেননা এই সংবাদ সম্মেলনে তিনি প্রথমবারের মতো তার যে একাদশ সেটা তিনি ডিসক্লোজ করেছেন। আমরা যেমনটা দেখি লিওনেল স্ক্যালোনি সাধারণত তার স্কোয়াড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন না, তবে আজ তিনি বেশ ফুরফুরে মেজাজে এসেছিলেন এবং এখান থেকে তিনি তার স্কোয়াড সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সবার আগে বলতে হয় লিওনেল মেসির কথা। গেল কয়েকদিন ধরেই গুঞ্জন লিওনেল মেসি এই ম্যাচটাতে অর্থাৎ জর্ডানের বিপক্ষে খেলছেন কিনা, কেননা আর্জেন্টিনার রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে। তবে স্ক্যালোনি স্পষ্ট করে দিয়েছেন যে লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। জর্ডান আমরা যেটা জানি সাধারণত অনেকটা ডিফেন্সিভ মোডে খেলে থাকে। স্ক্যালোনিও সংবাদ সম্মেলনে তাই বলেছেন। অন্তত 5 জন ডিফেন্ডার জর্ডানের এই ম্যাচে খেলতে পারেন, সেটা মাথায় রেখে লিওনেল স্ক্যালোনি স্কোয়াড সাজাবেন। তবে তিনি আভাস দিয়েছেন অন্তত 6 থেকে 7 জন ফুটবলারের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের অভিষেক হতে পারে। জর্ডান অনেক ডিফেন্সিভ খেলে, রক্ষণে ওরা 5 ডিফেন্ডার রেখে একাদশ সাজায়। এটা আমাদের ফরওয়ার্ডের চ্যালেঞ্জে ফেলবে, তবে আমরাও এটা মাথায় রেখেই কৌশল সাজাবো। শুধু একাদশ সম্পর্কে নয়, লিওনেল স্ক্যালোনি তার স্ট্র্যাটেজি কি হবে সেটি নিয়েও কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তবে এটা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করলেও তিনি তার দায়িত্ব ভুলে যাচ্ছেন না। অর্থাৎ জয়ের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রেখেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিমান নামে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়া ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকের 8 মামলার তদন্ত প্রায় শেষ। 1500 কোটি টাকা আত্মসাতের তদন্তে নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও। যদিও ফারিস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, লুটপাটের মাধ্যমে অন্তত 3,500 কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। অপরাধীদের শাস্তির পাশাপাশি গ্রাহকের পাওনা অর্থ দ্রুত ফেরত দেওয়ার তাগিদ টিআইবির। তাসলিম তৌহিদের প্রতিবেদন। পাসপোর্ট নিতে এসে দুদকের হাতে ধরা পড়েন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। গ্রাহকের 207 কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। তবে লুটপাট কেবল এই 207 কোটি টাকাতেই সীমাবদ্ধ নয়। দুদকের তথ্য বলছে 2010 থেকে 2021 সাল পর্যন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট জমি কেনা সহ নানা উপায়ে প্রায় 1500 কোটি টাকা লুটপাট করে। নজরুল ইসলাম ছাড়াও গ্রেফতার হয়েছে সাবেক এমডি হেমায়েতুল্লাহ, বাকিরা এখনও বাইরে। এসব অভিযোগে দুদকের 8 মামলার বেশিরভাগেরই তদন্ত প্রায় শেষ। চার্জশিট দেওয়া হবে যে কোনো সময়। বিভিন্নভাবে আত্মসাতের অভিযোগে দুদকে অনেকগুলো অভিযোগ আসে। সেসব অভিযোগ তদন্ত শেষে দুদক থেকে ইতিমধ্যে 8টি মামলা দায়ের করা হয়েছে এবং এগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক ছত্রছায়া যেহেতু হয়েছিল এই অপকর্মগুলা, সে কারণে আপনার এই মামলা দায়ের করা কিংবা অনুসন্ধানে ডিলে হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে এ সমস্ত মামলার অনুসন্ধান কার্য সম্পন্ন হবে এবং আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করতে পারবো। 40 লাখ গ্রাহক ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদ নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সহ গ্রাহকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছে। ফারিস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, আওয়ামী শাসনামলে 1 দশকে জমিসহ নানা খাতে অন্তত 3,500 কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। 2021 পর্যন্ত 3,500 কোটি প্লাস টাকা এই কোম্পানি থেকে আত্মসাৎ হয়। তৎকালীন বোর্ডের 2-3 জন এবং ম্যানেজমেন্টের কতিপয় শীর্ষস্থানীয় কর্মকর্তার যোগ সদস্য। যারা অ্যারেস্ট হয় তাদেরকে অ্যারেস্ট করা এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পদ ক্রোক করে তাদের যে টাকা আত্মসাৎ করেছেন এবং বিদেশে প্রচার করেছেন, এই টাকাটা এনে গ্রাহকের
আমাদের কোম্পানিকে ফিরিয়ে দিয়ে আমাদের গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া, এটা আমি মনে করি খুবই সম্ভব যদি আন্তরিক হন। আর আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। যাদের বিরুদ্ধে মামলা সেটাকে দুদক হোক বা অন্য যে কোনো আর্থিক মামলা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত মামলা হিসেবেও তার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুদকের তথ্য বলছে ফারিস থেকে লুটপাট করে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অন্তত 100 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী কন্যা সহ নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে শোকের মাতম। একই পরিবারে 3 জনকে হারানোর খবরে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। শনিবার সকাল থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। রোম সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনে। সরকারিভাবে যেমন দ্রুতভাবে এদেশে আমাদের লাশগুলো আমাদের মাঝে আনে। 12 বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ইতালি পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। এর 5 বছর পর স্ত্রী মমতাজ বেগম আরজু, মেয়ে আরিশা ও ছেলে অয়নকে নিয়ে যান ইতালি। কামালের পরিবার এবং ইতালির প্রতিবেশীর দাবি, স্ত্রী মমতাজের পরকীয়ার প্রেমের জন্যই বলি হতে হলো পুরো পরিবারটিকে। বাবুল ভাইয়ের ওয়াইফের সাথে কোনো একটা ছেলে সেখানকার অবস্থানগত একটা ছেলের সাথে একটা বিষয় ছিল। বাবির সম্বন্ধে বাবুল মেয়ের ওয়াইফের ওর মনে শাহাদাতের সাথে সম্পর্ক ছিল। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে শাহাদাতে কাম করে ফেলছে আর কি। শুক্রবার রাতে রোমের অরেলিও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন প্রবাসী কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী কন্যা। এই ঘটনায় গুরুতর আহত হয় ছেলে। আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অয়ন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। এই মুহূর্তে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকলা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। এই বাড়ির সন্তান কামাল উদ্দিন বাবুল, তিনি গতকাল রাতে অর্থাৎ বাংলাদেশ সময় আজ ভোরে ইটালির রোম শহরে তার স্ত্রী এবং কন্যাসহ হত্যার শিকার হয়েছেন। এই ঘটনায় তার একমাত্র ছেলেও আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন। এই খবরটি আসার পরে ভোর থেকে তাদের কামাল উদ্দিন বাবুলদের আত্মীয় স্বজন এবং তাদের প্রতিবেশীরা এই বাড়িতে আসছে। পুরো বাড়িটা এখন শোকের মাতম চলছেন। তার বাবা সিরাজুল ইসলাম এবং মা জাহানারা বেগম কতক্ষণ পরে জ্ঞান হারিয়ে ফেলছেন। তাদের এই দম্পতির 5 মেয়ে 1 সন্তান ছিল। সেই ছেলেটি হলো কামাল উদ্দিন বাবুল, সে খুন হয়েছে। এখানে যেটি জানা গিয়েছেন, সেখান থেকে ওদের এক প্রতিবেশী ফোনে জানিয়েছেন যে আনোয়ার হোসেন নামে এক প্রতিবেশী জানিয়েছেন যে কামাল উদ্দিন বাবুল স্ত্রী আরজুর সাথে এই গ্রামের পাশের বাড়ি শাহাদাত নামে একটি ছেলে, যে প্রথমে লন্ডন ছিল বর্তমানে ইটালিতে আছে, সেই তার সাথে অন্য পরকীয় একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটাই সমস্যার সমাধানের জন্য গতকাল রাতে ওই কামাল উদ্দিন বাবুলের পাশের রোমের বাসার পাশে একটি পার্ক আছে, সেখানে একটা সমঝোতার বসা হয়েছিল। সেই সমঝোতা অনুষ্ঠানে এক পর্যায়ে শাহাদাত তাদেরকে ছুরিকাঘাত করে 3 জনকে হত্যা করেছে বলে আনোয়ার হোসেন তাদের আত্মীয় স্বজনকে জানিয়েছেন। এবং ওই ঘটনা কামাল উদ্দিনের ছেলে সেই এখন হাসপাতালে ভর্তি আছে। সেই সুস্থ হলে হত্যার এক মূল সাক্ষী সেই কামাল উদ্দিন বাবুলের ছেলে দেলোয়ার হোসেন অয়ন, সেই অয়নে মূল ঘটনার জানেন। ইতিমধ্যে নোয়াখালী পুলিশ সুপারের পক্ষ থেকে কোম্পানিগঞ্জ থানার একটি টিম এসে এই ঘটনার মাধ্যমে জানা তথ্যগুলো জানিয়ে নিয়ে গেছেন। এখানে বাড়িতে একটা শোকের মাতম চলছে। এ ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ চরকাকলা থেকে কামাল উদ্দিন বাবুল হত্যার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে। দুপুরের সময় আরো থাকছে। 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। 13টি সিন্ধুকে মিলল 43 বস্তা টাকা। চলছে গণনা। পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারও।
রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ারের 12 তলায় আগুন লেগে মারা গেছেন দুজন। শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ড নিয়ে ফায়ার সার্ভিস জানায় বহুতল ভবনটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হলেও নিয়ম বহির্ভূতভাবে ভাড়া দেওয়া হয়েছিল অফিস। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ফায়ার সার্ভিস। শুক্রবার রাত 1টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাটাবনের 14 তলা বিশিষ্ট আলবারাকা টাওয়ারের 12 তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উপর ও নিচ তলায়, আটকা পড়েন অনেকে। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও আগুন লাগা ফ্লোরটিতে রয়েছে আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশের ফ্ল্যাটের লোকজন চিল্লায় বলতেছে হচ্ছে টপ 10-এর বিল্ডিং আগুন। তখন হচ্ছে আমরা দৌড়ে চলে আসছি, ফ্যামিলি নিয়ে নিচে নেমে চলে আসছি। এখন দেখেন 88টা ফ্যামিলি থাকে। একজনকে ফোন দিয়েছে যে আমরা ভিতরে মানে দুজন লোক ছিল, এখন জানি না উনি কোথায়। ঠাস ঠাস মানে কাজ ভাঙার আওয়াজ, মানে মনে হচ্ছে কেউ মানে প্লেট ভাঙতেছে, ভেঙে পড়ছে এরকম মনে হচ্ছে। একজন ফোন করে জানাইছে যে স্যার আগুন লাগছে, আমাকে বাঁচান, আর কিছু বলে নাই। তারপর থেকে আর ফোনে পাচ্ছি না। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে পাঠালে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী আরেকজন 13 তলার উনি অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেটের সহকারী তিনি। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আরেকজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস জানায় আল বারাকা টাওয়ারের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা অবস্থা। আবাসিক যদি ভবন হয় সেখানে ল চেম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না। যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে উত্তরের বিভিন্ন নদ নদীতে পানি ওঠানামা করছে। সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমলেও নতুন করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। একই সঙ্গে 20টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও তীব্র হয়েছে ভাঙন। প্রতিদিনই নতুন করে ভাঙছে নদ নদীর পাড়। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি উঠানামার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্র নদের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে গোজালপুরীর চর, কালীর আলগা, বানিয়াপাড়ার হাজারো পরিবার। এছাড়া তিস্তার ভাঙনে রাজারহাটের রামহরি সহ বেশ কিছু স্থানে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাঁধার একটা ব্যবস্থা না করে তাহলে তো আমরা ওগুলো কিভাবে থাকবো? আমারগুলো তো থাকার কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, পানি বাড়া কমার সঙ্গে ভাঙন তীব্র হলেও প্রতিরোধে তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আর কিছু বস্তা দিয়া এই জায়গাটা যদি বাঁধিয়ে দিত, উপস্থিত যেটুক জায়গা আছে এইটুক জায়গা তো আমরা থাকিয়া দিন কাটাইতাম। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়া পানি কমতে থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যকঞ্চিপাড়া, বালাসীঘাট রেলগেট, উড়িয়া, তিস্তা নদীর বাংলা বাজার, শখের বাজার, লালচামার ও করতোয়া নদীর প্রায় 20টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ভিটামাটি হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। ভাঙতে ভাঙতে এখন মেলাখানি ভাঙে গেছে, আর বাড়িঘর তো সব সরানো শেষ। আমাদের খালি দরকার প্রয়োজন খালি বস্তা আর বোল্টার, এই জায়গাখান যাতে না ভাঙে। খুব দ্রুত অল্প কিছু জিও বস্তাও যদি ফেলে নদী ভাঙনটা রোধ করা যায় তাহলে এটা আমাদের জন্য একটু উপকার হবে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া গেছে রেকর্ড 43 বস্তা টাকা। চলছে গণনার কাজ। 13টি সিন্ধুকে পাওয়া গেছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারও। দানের টাকায় বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 2য় তলায়।
শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক সুহানা নাসরিন সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর বস্তায় ভরে সেই টাকা নেয়ার পর শুরু হয় গণনা। দানবাক্সে পাওয়া 43 বস্তা টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ নুরানি মাদ্রাসার 100 জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার 200 শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের 60 জন কর্মকর্তা কর্মচারী সহ 5 শতাধিক মানুষ। বান্ডেল করার পর মেশিনে টাকা গণনা করা হয়। টাকা গণনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, যদি প্রয়োজন হয়, আশা করছি প্রয়োজন হবে না। জনশ্রুতি আছে পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের অসংখ্য মানুষ মসজিদে দান করে থাকেন। পাগলা মসজিদে কি আমার নাতি মহকিদ দিবা, এই জন্য আমার নিয়ত করে আইছি। নৌকা হারাই গেছেন, পরে মানসা মানছেন আমার আম্মা, পরে মানসা নিয়ে অনেক ধরনের মানত করলে মানত পূরণ হয়। খালাম্মা মানত করেছেন, এই জন্য এসেছি, আর ছোট ভাইটাকে নিয়ে এসেছি। এখানে আসলে এই মসজিদে আসলে মানুষ মানামাতি করে, করলে পরে আল্লাহ কবুল করে। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে দানের বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা রূপালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে। সেখানে জমা আছে প্রায় 114 কোটি টাকা। দানের টাকা দিয়ে প্রায় 115 কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114,13,352 টাকা জমা আছে। অনলাইনে এখন পর্যন্ত 24,76,882 টাকা অনুদান পাওয়া গেছে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। তখন পাওয়া গিয়েছিল 12.25 কোটি টাকা। আগে প্রতি 3 মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার খোলা হয়েছে 6 মাস পর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় লাশের সারি, নিহত বেড়ে 920, নিখোঁজ অর্ধ লক্ষ। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা, নতুন করে 4.9 মাত্রার ভূমিকম্প। ডেঙ্গুর বিস্তার রোধে ঘর আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে হাতিরঝিল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। বলেন, জনবল সংকট থাকলেও টাস্ক ফোর্স গঠন, লিফলেট বিতরণ এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে সরকার। মন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি এবং বাণিজ্যিক স্থাপনায় পরিচালিত অভিযানে উদ্বেগজনক হারে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসব স্থাপনার বিরুদ্ধে জরিমানাও করা হচ্ছে বলে জানান মীর শাহে আলম। রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট, ছাদে, ফুলের টপে আমরা 50% অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি, শনাক্ত করেছি, যা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খারাপ। আমাদের জনবলের ঘাটতি আছে। আমরা চেষ্টা করছি, লিফলেট বিতরণ করছি, আমরা ট্যাবলেট দিচ্ছি, বাড়ি বাড়ি আমরা লোক পাঠাচ্ছি। এর বাইরে সোসাইটির মাধ্যমে, অ্যাপার্টমেন্টের মালিক সমিতি এবং রিহাবের মাধ্যমে এবং বিশেষ করে গণপূর্তকে অনুরোধ করব যে আপনাদের যে স্টাফ কোয়ার্টারগুলো আছে এগুলো খুবই ভয়াবহ অবস্থা। এগুলোতে নিজেদের এলাকাটি পরিষ্কার করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুর প্রয়োজন অনুযায়ী সরকার চিকিৎসা সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সকালে রাজধানীর করাইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র CSF সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বর্তমান সরকার বাজেট কর্মসূচি ও নীতি প্রণয়নে প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অন্য সব নাগরিকের মতো সম অধিকার ও সেবা দেবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা চালু করছে। পাশাপাশি মেট্রো রেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। এই প্রতিবন্ধী শিশুদের আপনাদের যেমন করাইলে আমরা খুঁজে বের করে চিকিৎসার ব্যবস্থা করতেছি, সারা দেশের বিভিন্ন উপজেলায় সরকার কর্মসূচি নিয়েছে এবারের বাজেটে যে আমরা সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, যাতে এই শিশুগুলো গ্রামে গঞ্জে, শহরে, নগরে যেখানেই থাকুক
তারা যেন আমাদের স্বাস্থ্যসেবাটা পায়। ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে মেট্রো রেলে কিন্তু প্রতিবন্ধী মানুষের চলাফেরার জন্য 50% ছাড় দেওয়া হবে তাদের টিকিটে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চিকিৎসা বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হলো 2 দিনব্যাপী 6ষ্ঠ বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স। রাজধানীর কিডনি ফাউন্ডেশনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি বলেন, বিশাল জনসংখ্যার এই দেশে সবার দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম আরও বাড়াতে হবে। এ লক্ষ্যে চিকিৎসা খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের পরামর্শ ও সহযোগিতার আহ্বান জানান তিনি। দলিল নিবন্ধনের 3.5 মাস আগেই ভূমি অধিগ্রহণের টাকা ছাড় করেন অতিরিক্ত জেলা প্রশাসক। অভিযোগ উঠেছে, পাওয়ার অফ অ্যাটর্নির ভুয়া দলিল দিয়ে একজনের টাকা তুলে নিয়েছেন আরেকজন। এই অনিয়ম হয়েছে ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্পে পলাশবাড়ির সাইদুর রহমান ও শামসুল আলমের কাছ থেকে 1.25 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 15 ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের আদেশে অধিগ্রহণের 18,975 টাকার পুরোটাই তুলে নেন শামসুল আলম। 2025 সালের 1 সেপ্টেম্বরের আদেশে বলা হয়, সাইদুর রহমান সম্পূর্ণ টাকা তুলে নেয়ার জন্য শামসুল আলমকে 6,886 নম্বর পাওয়ার অব অ্যাটর্নির দলিল করে দেন। সে অনুযায়ী টাকা ছাড় করা হয়। 1 সেপ্টেম্বর আদেশ হলেও 3 মাস পরে 15 ডিসেম্বর নিবন্ধন হয়েছে পাওয়ার অব অ্যাটর্নির দলিল। আবার রেজিস্ট্রি অফিসে সেই দলিলের কোনো হদিস নেই। পাওয়ার অব অ্যাটর্নির ওই দলিলের জায়গায় পাওয়া যায় অন্য দাতা ও গ্রহীতার দলিল। আবেদন করার পরেও ওনারা কোনো আমার প্রতি কোনো পদক্ষেপ নেয় নাই। এই শামসুল আলম 2 নম্বরই একটা কাজ করে সে টাকাটা উত্তোলন করে। সাইদুর রহমানের অভিযোগ, জাল জালিয়াতি করে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের বিষয়ে এলে শাখায় অভিযোগ করার পর মাসের পর মাস ঘুরেও কোনো প্রতিকার মেলেনি। আর অভিযুক্ত শামসুল আলম বলছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে পাওয়ার অব অ্যাটর্নির দলিল তৈরি করে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন। আমি টাকা পাইছি, অবকাঠামো এবং জমির মালিক আমি, এই জন্য আমি টাকা তুলছি। পাওয়ার অব অ্যাটর্নি কি কাজ করা লাগে ডিসি অবশ্য ওনারাই করছে। গণমাধ্যম কর্মীরা বিষয়টি রাজস্ব শাখায় দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের নজরে আনলে এ নিয়ে পুনরায় শুনানি গ্রহণ করার আশ্বাস দেন তিনি। যে ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নির কথা আপনি বললেন, উনি একটা অভিযোগ দাখিল করেছেন আমাদের এখানে। যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন কানুন রয়েছে, বিধি রয়েছে, তার আলোকে আমরা ব্যবস্থা নেব। এদিকে পলাশবাড়ির নুনিয়াগাড়ি এলাকার বাসিন্দা রেজাউল করিমের মা রেখা বেগমের কেনা 1 শতক জমি একই মহাসড়কের জন্য অধিগ্রহণ করা হলেও তাকে এখনো ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও ধাপেরহাট অংশে ভূমি অধিগ্রহণের ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দীর্ঘ অপেক্ষার পর মোংলা নদীর ফেরিঘাটে চালু হলো 24 ঘন্টার ফেরি সার্ভিস। আগে শুধু দিনের বেলা জোয়ারের সময় ফেরি চলাচল করলেও ড্রেজিং এর কারণে এখন থেকে সব সময় চলবে ফেরি। সেই সঙ্গে সংযোজন করা হয়েছে নতুন আরও একটি ফেরি। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল হালিম। জোয়ারের অপেক্ষায় এখন আর ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হবে না অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও শত শত যাত্রীকে। মোংলা নদীতে ড্রেজিং করায় জোয়ারের পাশাপাশি ভাটার সময়ও চলবে ফেরি। শুধু তাই নয়, দিনের পাশাপাশি রাতেও সচল থাকবে ফেরি চলাচল। শনিবার সকালে ফেরি সংযোজন ও 24 ঘন্টার সার্ভিসের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ভবিষ্যতে এখানে একটি ঝুলন্ত সেতু নির্মাণের আশ্বাসও দেন তিনি। আগে 6 ঘন্টা চলতো, 6 ঘন্টা বন্ধ থাকতো। সেই জিনিসটাকে আমরা এখন বিরতিহীন 24 ঘন্টার জন্য চালু করলাম, যাতে এখানকার মানুষ
আর কোনো টেনশন না করতে যে কখন ফেরি চলবে কখন চলবে না। আমরা যদি পরিকল্পনা করে কাজ করি তাহলে মনে করি যে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের সেতু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দুর্ভোগের জায়গাটা আমরা কমিয়ে আনতে পারছি এবং মানুষ স্বস্তির জায়গায় থাকছে। স্থানীয়দের আশা নিরবচ্ছিন্ন ফেরি চলাচলে বন্দর, ব্যবসা বাণিজ্য ও মানুষের যাতায়াতে গতি ফিরবে। তবে এই সুবিধা ধরে রাখতে নিয়মিত নদী খনন ও ফেরি সেবা অব্যাহত রাখার দাবি তাদের। দক্ষিণ অঞ্চলের জন্য খুব উপকৃত হয়েছে আমাদের জনগণ। 3-4 ঘন্টা এমনকি 5 ঘন্টা এসে ফেরিঘাটে বসে আছি, আর এখন যদি 24 ঘন্টা চলে তাহলে আমাদের জন্য অনেক ভালো। সরকারের কাছে একটা অনুরোধ যে এখানে একটা ব্রিজ হোক, যেটা দিয়ে মানুষের একটা ভোগান্তি কমে। ফেরি চলাচলে নদীর নাব্য ধরে রাখতে প্রতি 2 মাস পর পর ড্রেজিংয়ের ঘোষণা দেয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলার জবাবে ইরানের অস্ত্র সংরক্ষণাগারে আঘাতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিভিন্ন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার স্থাপনায় আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর ইরানের কেশম দ্বীপ ও সিরিক এলাকায় বিস্ফোরণের খবরও পাওয়া যায়। পাল্টা আইআরজিসি জানায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। আবার হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। মার্কিন প্রেসিডেন্ট জাহাজে হামলাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সমঝোতা বাস্তবায়ন নিয়ে আপত্তি থাকলে আলোচনার পথ খোলা আছে, তবে হামলার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে আইআরজিসির অভিযোগ যুক্তরাষ্ট্রই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এমন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে 2 দেশের রাষ্ট্রদূত নথিতে স্বাক্ষর করেন। 14 দফার এই চুক্তিতে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্র করা হবে। এরপর ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেবে তেল আবিব। একই সঙ্গে লেবানন পুনর্গঠনে মানবিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি ঘিরে মতভেদও স্পষ্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের সেনারা লেবানন ছাড়বে না। অন্যদিকে হিজবুল্লাহ চুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরায়েল পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ এখনও কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা 920 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 50,000-এর বেশি মানুষ। হারানো স্বজনদের খোঁজে নিজেরাই নেমে পড়েছেন উদ্ধার কাজে। বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিলেও সময়ের সঙ্গে সঙ্গে কমছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। দেশটিতে নতুন করে 4.9 মাত্রার ভূমিকম্প বাড়িয়েছে আতঙ্ক। এর মধ্যেই বিভিন্ন স্থানে লুটপাটের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন মা আর ছোট্ট ভাই। তাদের খুঁজে পেতে ঘন্টার পর ঘন্টা কোদাল হাতে ধ্বংসাবশেষ সরিয়ে চলছেন সিমন মেদিনা। এমন হাজারো স্বজনের অপেক্ষা আর উৎকণ্ঠার মধ্যেই ভেনেজুয়েলায় হুহু করে বাড়ছে নিহতের সংখ্যা। আহত হয়েছেন কয়েক হাজার, নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 50,000। আমি আমার মা আর ছোট ভাইকে খুঁজছি। অন্তত তাদের কোনো চিহ্ন যদি পাওয়া যায়, এমনকি তাদের কোনো জিনিসপত্র বা কাগজপত্র পেলেও সেটাই আমাদের জন্য অনেক হবে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। এখানে এ পর্যন্ত 200-এরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পের পর 200-এরও বেশি আফটার শক অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ ও জটিল করে তুলছে। আমরা এল সালভাদরের উদ্ধারকারী দলকে 7 ভাগে ভাগ করেছি। সবগুলো দল একসঙ্গে কাজ করছে। কুকুর সহ অনুসন্ধান ইউনিট এবং ড্রোন কাজ করছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও সহায়তা জোরদারের পরিকল্পনা রয়েছে। সেজন্য 9 টন ওষুধ পাঠানো হচ্ছে। স্বাস্থ্য খাতের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আমাদের সঙ্গে চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকরাও রয়েছেন।
উদ্ধার তৎপরতায় এরই মধ্যে যোগ দিয়েছে বিভিন্ন দেশ। দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ সহায়তা। উদ্ধারকারী দল, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। যুদ্ধ জাহাজ পরিবহন, বিমান মোতায়েনের পাশাপাশি 15 কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ওয়াশিংটন। এদিকে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোয় লুটপাটের খবর পাওয়া গেছে। লাগুয়াইরার কাচিয়ালামার এলাকায় ক্ষতিগ্রস্ত দোকান, গুদাম, সুপারমার্কেটে ঢুকে খাবার, পানি ও পোশাক নিয়ে যেতে দেখা গেছে বহু মানুষকে। ইশিতা আক্তার, সময় সংবাদ। ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে বিশ্ব ক্রীড়াঙ্গনে তারা সফলতা লাভ করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অলিম্পিক ডে 2026 উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সকাল 7টায় শুরু হয় র্যালি। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা রকমের ডিসপ্লে হয়। উপস্থিত অলিম্পিয়ানদের মাঝে বিশেষ সম্মাননা ও সনদ তুলে দেন সেনাপ্রধান। আমাদের ক্রীড়াবিদদের যদি আমরা উপযুক্ত সুযোগ সুবিধা দিতে পারি, অবশ্যই আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনে আমরা সাফল্য লাভ করতে সক্ষম হব। যদি আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, যে কোনো অসাধ্য সাধন করতে আমরা সক্ষম হব। এই মতকে সামনে নিয়ে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনগুলো তারা যেন বিভিন্ন ফ্যাসিলিটি পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আবারও ফিফা বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া। হাই ভোল্টেজ ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে পর্তুগাল দল। নকআউট পর্ব নিশ্চিত হলেও কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। মায়ামিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে ভেনেজুয়েলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো দেশ। নিহতের সংখ্যা প্রায় 1000 স্পর্শ করছে। এমন মর্মান্তিক ঘটনা ছুঁয়ে গেছে পর্তুগাল ফুটবল দলকেও। অনুশীলন শুরুর আগে নিহতদের প্রতি শোক জানিয়ে নীরবতা পালন করে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উঠতে থাকা কলম্বিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হতে এ ম্যাচ জিততেই হবে CR7 এর দলকে। প্রথম ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সমালোচনার তীর ছুটে আসে রোনালদোর দিকে, কিন্তু কিংবদন্তিরা তো জবাব দেন মাঠেই। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে দলকে জয়ের সঙ্গে নিজেও স্পর্শ করেছেন মাইলফলক। দুর্দান্ত জয়ের পর অনুশীলনে চনমনে ছিল রোনালদো সহ পুরো পর্তুগাল দল। কলম্বিয়ার বিপক্ষে একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চান না কোচ রবার্তো মার্টিনেস। রোনালদোর সঙ্গে আক্রমণে থাকবেন ওয়াও ফেলিক্স। বেঞ্চে আছেন বার্নার্দো সিলভা ও রাফায়েল লেয়াওরা। প্রয়োজনে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য আছে যাদের। উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়া একাদশেই ভরসা রাখছেন রবার্তো মার্টিনেস। তবে কলম্বিয়া দলের সক্ষমতা জানা আছে বলেই সতর্ক কোচ। কলম্বিয়ার আসল শক্তি তাদের শারীরিক সক্ষমতা এবং লড়াকু মানসিকতা। আমাদেরও সেই জায়গায় লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমাদের মূল মনোযোগ থাকবে নিজেদের পারফরমেন্স এবং আমরা কি করতে পারি তার ওপর। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার এই চ্যালেঞ্জ আমাদের খেলার কৌশলগত দিকের পাশাপাশি মানসিক দিকের উন্নতিতেও অনেক সাহায্য করবে। এদিকে 2 ম্যাচে জয় তুলে নিয়ে কলম্বিয়া এবার বিশ্বকাপে এসেছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আক্রমণ ভাগের পরীক্ষিত সেনানী লুইস দিয়াজ আছেন ছন্দে। মাঝমাঠে অভিজ্ঞতার প্রতীক হামেস রদ্রিগেজ। কাঁধের চোট কাটিয়ে লুইস সুয়ারেজও প্রস্তুত একাদশে ফিরতে। এর আগে এই দুদল একবারই খেলেছে, সেটাও প্রীতি ম্যাচে। গোলশূন্য সেই ড্রয়ের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেলেও শেষ ম্যাচের গুরুত্ব কোনোভাবেই কম না। তার কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলেই নকআউটে অনেকটাই সহজ প্রতিপক্ষ পাবে পর্তুগাল, কলম্বিয়া দুদলই। তাই পর্তুগাল কোনোভাবেই চাইবে না কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটা হেরে যেতে। পূর্ণ 3 পয়েন্ট নিয়েই গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চাইবে রোনালদোর দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ।
বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। নকআউটে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে, স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়। দেম্বেলের হ্যাট্রিকে নরওয়েকে গুড়িয়ে দিল ফ্রান্স। সকালে আর্জেন্টিনার সামনে জর্ডান। এবং ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের শোক। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ যশোয়া। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।